বিষয়টা 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 একটু বুঝতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF আছে। IMF, ওয়ার্ল্ড ব্যাংকের বাইরে আমাদের আরো অনেক মাল্টিল্যাটারাল বডিজ আছে। ADB থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক অনেকে আছে এখানে, IDB আছে, অনেকে আছে। সুতরাং এইগুলো একটা সেপারেট আলোচনা সবগুলো। আর IMF, ওয়ার্ল্ড ব্যাংকের বিষয়টা হচ্ছে আমরা ওদের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের অনেক দিনের সম্পর্ক, আমরা প্রত্যেক বছরে এটার উপর আলোচনা হয় এবং এখানে কোনো অ্যামাউন্টের বিষয় না। অ্যামাউন্ট তো অবশ্যই সিদ্ধান্ত হবে যখন আমরা সিদ্ধান্ত হবে অ্যামাউন্টের বিষয়ে। এখানে আমি নাম্বার, অঙ্ক এইভাবে বলার কিছু নেই। এটা হচ্ছে একটা, এই আলোচনাগুলো অনেকে বুঝতে চায় না। বুঝতে হবে যে এই আলোচনাগুলো একটা চলমান প্রক্রিয়া। একটা মিটিং আমি করলাম, এটা এমন না যে এই মিটিংয়ের মধ্যে আমার সব সিদ্ধান্ত হয়ে গেল, সব আমি বাড়ি চলে আসলাম। IMF, ওয়ার্ল্ড ব্যাংকের প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এটা এখনো শেষ হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও শেষ হয় নাই, IMF এর সাথেও শেষ হয় নাই, ADB সাথেও শেষ হয় নাই, ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের সাথে কারোর সাথে শেষ হয় না। এটা চলমান প্রক্রিয়া। আমাদের ডিমান্ড কি, ওরা কি দিতে পারবে, ওরা কি চাইতেছে, আমরা কি চাইতেছি। ওরা যেভাবে চাইতেছে আমারও তো চাওয়া পাওয়া আছে। ওরা চাইলে যে আমি ওদের কথা মতো তো আমি করতে পারবো না। আমার তো একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট, এটা বুঝতে হবে। আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ, অনেক কিছু প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আমরা তো কোনো কিছু নেবও না, তাই না? এটা দেওয়ার, এটা দুই পক্ষেরই ব্যাপার। ওরা দেবে না, আমি নেব, এটা বিষয়টা কিন্তু দুই পক্ষেরই ব্যাপার, মিউচুয়াল ব্যাপার। এখানে কেউ কোনো চ্যারিটি নেই। এগুলো দিজ আর বিজনেস ট্রানজাকশন, এটা মাথায় রাখতে হবে। ওদের সাথে আমাদের সম্পর্ক, আলোচনা চলছে, আলোচনা এখনো শেষ হয়নি। আরো 15 দিন, আরো 20 দিন চলতে পারে। বিশেষ করে IMF এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের মোটামুটি আলোচনা যেগুলো হয়েছে এক ধরনের হয়ে গেছে, ধরেন অলমোস্ট শেষের দিকে। ADBর সাথে হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক ওদের সাথে হয়ে গেছে। IMF এর সাথে যে বিষয়গুলো পেন্ডিং আছে এগুলো আলোচনা চলছে, এখনো আলোচনা শেষ হয় নাই। এবং আলোচনায় যে বিষয়গুলো এখনো পুরোপুরিভাবে আমরা একমত হতে পারিনি, যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা। কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। সুতরাং আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে। খালি তো ওদের সিদ্ধান্তের ব্যাপার নয়, আমাদেরও সিদ্ধান্তের ব্যাপার আছে। সুতরাং এই বিষয়গুলো আলোচনা চলছে। ফ্যামিলি কার্ড হচ্ছে, এটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট। সবাই, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, যারা আছে সবাই সোশ্যাল ওয়েলফেয়ারকে মাথায় রেখে বাকি কাজগুলো একসাথে করে, সোশ্যাল ওয়েলফেয়ারকে বাইরে রেখে কারোর সাথে কোনো, আমাদের সাথে কোনো শর্ত পূরণের কোনো সুযোগ নেই এখানে। ওরাও ভালো। আমি তো আপনাকে বলতেছি, আমি তো বলতেছি এই ফ্যামিলি কার্ড ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। ফ্যামিলি কার্ড সব ডোনারদের কাছে অত্যন্ত ভালোভাবে গৃহীত হয়েছে। তারা খুবই আনন্দিত। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ নতুন একটা চিন্তা নিয়ে জনগণের কাছে তার সেবা, তার সুফল, অর্থনীতির সুফল জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছে, যেটা বিএনপির ওয়াদা ছিল। এটা তো, আরে ভাই, তেলের দাম তো বাড়ানো হয়েছে। আমি তো IMF মিটিং যাওয়ার আগে তেলের দাম বাড়ানো হয়েছে। আরে ভাই, এই একটা জিনিস আপনারা বুঝতেছেন না কেন, সারা দুনিয়ায় তেলের দাম বাড়েছে, সারা দুনিয়াতে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে আমাদেরকে সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? সুতরাং আমরা শেষ পর্যন্ত যতটুকু পেরেছি আমরা সরকারের পক্ষ থেকে বাড়াই না। IMF এর সাথে শুনেন, আপনি আমার কথা শুনেন, IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি, আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে।
তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে। আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে, দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। আপনি দেখবেন তুলনামূলকভাবে বিশ্বের মূল্যস্ফীতি কোথায় যাবে এই তেলের মূল্য বৃদ্ধির ফলে? মূল্যস্ফীতি তো বাড়তেই পারে, আবার নাও বাড়তে পারে। এটা তো আপনার একটা জিনিস, রমজানের সময় যে যখন মুদ্রাস্ফীতি, আপনি এটা কি করে বলতে পারেন? না এটা তো তেলের প্রভাব তো সব অলরেডি নাও বাড়তে পারে। না এটা সাপ্লাই, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে। আমরা তো ডিমান্ড সাপ্লাইটা কিন্তু আপনারা দেখবেন, আমরা কিন্তু তেলের মজুদ আমরা কিন্তু ঠিক রাখি। আমরা যদি সাপ্লাই ঠিক মতো রাখি, এই যে টেম্পোরারি যতটুকু বেড়েছে, এটার সাথে সাথে আরো অনেকগুলো ইস্যু আছে। তেলের দাম একা তো মুদ্রাস্ফীতি বাড়ে না, এটা একটা ভুল কথা। খালি তেলের দামের জন্য কি মুদ্রাস্ফীতি বাড়ে না? না আরে আপনি বাস্কেটের মধ্যে তেলের দাম যদি সবকিছু হিসাব করেন, ফুড সহ সবকিছু মিলে, এটা খুব একটা সামান্য। আসবে IMF এর মিশন আসবে, ওয়ার্ল্ড ব্যাংকের মিশন আসবে, ADB-র মিশন আসবে, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের আসবে, IDB-র আসবে, সবাই আসবে। কারণ সবাই এই সরকারকে সমর্থন দিতে চায়, সবাই এই নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী। সবাই বুঝতেই পারছে এই সরকারের যে নির্বাচনী ইশতেহার, এটার সাথে সবাই অ্যালাইন। কিন্তু এই সরকারের নির্বাচনী যে ইশতেহারের সাথে সবাই অ্যালাইন, কিন্তু এর মধ্যে তো বিভিন্ন আলাপ আলোচনা থাকবেই, স্বাভাবিক, তাই না? তারা সন্তুষ্ট নাকি কোনো উদ্বেগ জানিয়েছে এই বিষয়টা নিয়ে? তারা কোনো সংস্কার বিষয় আমি তো বলছি বর্তমান সরকারের যে নির্বাচনী ম্যানিফেস্টো, এটার সাথে সব মাল্টিল্যাটারাল বডিগুলো অ্যালাইন। আর যেগুলো বলছেন আপনারা, বিভিন্ন বিগত সরকার যেগুলো হাফ বেক করে গেছে, অর্ধেক করে গেছে, কোনোটা অর্ধেক করছে, কোনোদিন 3 ভাগে 4 ভাগ করছে, এটা কোনো সহজ কাজ না। এটা আমরা সর্ট আউট করে এটার সমাধান আমরা দিচ্ছি, আমরা আমাদের মতো করে দিচ্ছি, যাতে করে একটা ভালো সরকার হয়, দেশে গুড গভর্নেন্স হয়, বাংলাদেশের মানুষ এটা বেনিফিট পায়। থ্যাংক ইউ।